নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রত্যুপকার। সে বছর শহরাঞ্চলে ব্যায়ারামের অত্যন্ত প্রাদুর্ভাব। অনেকেই বহুকাল পরে জীর্ণ পল্লী ভবনখানি পরিষ্কার করতে বাধ্য হয়েছেন। অবজ্ঞা ও অবহেলায় যা এতদিন অপ্রিয় ও অস্বাস্থ্যকর হয়েছিল, এখন তাই সুখ ও স্বাস্থ্যে ভরে উঠেছে। মধ্যে কাল কেবল একবার অলক্ষ্যে হেসেছিল। ম্যালেরিয়া অভিশপ্ত পল্লী গ্রামগুলি সে বছর অনেক শহরবাসীর জীবন রক্ষা করেছিল। আশৈশব পল্লীগ্রামে পরিবর্ধিত নিশিকান্ত কলকাতায় ডাক্তারি করে এবং পল্লীগ্রাম সম্বন্ধে নানা প্রকার অভাব ও অভিযোগের কথা উত্থাপিত করে বর্তমান সময় সকলের কলকাতায় বাস করা একান্ত কর্তব্য এরূপ একটি অভিমত প্রকাশে তার ডাক্তারি ব্যবসাকে আরও জাঁকালো করেছে। এই সকল কারণে নিশিকান্তের একটু পসার প্রতিপত্তি হয়েছে। মাতুলালয়ে অবস্থান করে সে মানুষ হয়েছে। মামা হরিনাথ চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা উমা ভিন্ন আর কোনো পুত্রাদি ছিল না। সুতরাং ভাগ্নে নিশিকান্তের ওপর তাঁর সকল স্নেহ ও যত্ন পুঞ্জীভূত হয়েছিল। তিনি নিশিকান্তকে পুত্রাধিক স্নেহ করতেন। তার লেখাপড়ার জন্য বৃদ্ধ হরিনাথ তাঁর সঞ্চিত অর্থের অধিকাংশ ব্যয় করেছিলেন। অবশিষ্ট যা কিছু ছিল তাও মৃত্যুর অব্যবহিত পূর্বে কোনো এক ব্যবসা করতে গিয়ে নষ্ট করে ফেলেন। এরূপ অবস্থায় একদিন সূর্যমুখী হেসে স্বামীকে আশ্বাস দিয়ে বললেন, আমাদের আর ভাবনা কিসের, নিশি এখন মানুষ হয়ে উঠেছে, 2 পয়সা আনতে শিখেছে, এখন আমরা পায়ের ওপর পা দিয়ে বসে থাকব। স্ত্রীর কথা শুনে হরিনাথবাবু মৃদু হেসে বললেন, সে কথা ঠিক, কিন্তু নিশি সবে নতুন ডাক্তার, ওর নিজেরই এখন অনেক খরচপত্র আছে। কলকাতা শহরে পসার করা বড় শক্ত ব্যাপার। গাড়ি ঘোড়া সাজসজ্জা করতেই অনেক টাকা খরচ। সূর্যমুখী উত্তর দিলেন, তা বলে কি আমরা উপোস করে থাকবো আর নিশি গাড়ি চড়ে বেড়াবে বলতে চাও? তা বলছি না অবশ্য। আমাদের কষ্ট কোনোদিনই সে দেখতে পারবে এমনটা আমার মনে হয় না। তারপর ভগবান জানেন তার মনে কি আছে। প্রথমটা নিশির কিছু খরচ আছে কিনা সেই জন্য একটু ভাবনার কথা। বৃক্ষ রোপণ করে অনেকেই দূর ভবিষ্যতের প্রথম ফলটি কীরূপ হবে এবং তা কাকে প্রথম প্রদান করা হবে মনে মনে সে বিষয়ের যেমন একটা অভিনব ও অনুকূল সমালোচনা করে সুখী হয়ে থাকে, সেইরূপ নিশিকান্তের ডাক্তারির ভবিষ্যৎ সমুজ্জ্বল দেখে হরিনাথ সূর্যমুখী মনে মনে অত্যন্ত হর্ষান্বিত হলেন। সূর্যমুখী তখন স্বামীর কাছে প্রকাশ না করলেও তিনি যে শীঘ্রই মুখোপাধ্যায় পরিবারের অপেক্ষা অধিক ব্যয় করে 4খানা ঢোল আনিয়ে 2 দিন যাত্রা দিয়ে দুর্গাপূজা করবেন, এমন একটা সুখস্বপ্ন স্বর্ণমৃগের মতো তার চিত্তব্যাধকে যে বারংবার প্রতারিত না করল এমন নয়। সমুদ্রের সুনীল নির্মল বাড়িরাশি কেবল তৃষ্ণার বৃদ্ধি করে, তৃপ্তি করে না। সূর্যমুখী ও হরিনাথের আশা মরীচিকা দিন দিন নিশিকান্তের উন্নতির সঙ্গে সঙ্গে নিবিড়ভাবে প্রবল হতাশ্বাসের মধ্যে অনবরত অসংযত বেগে দ্রুত গতিতে ছুটে চলল। কিন্তু তাদের অদৃষ্টে এক নিমেষের জন্য বিশ্রাম বা বিরাম উপভোগ করবার মতো এমন কিছুই ঘটল না। নিশিকান্তের বিবাহের পর থেকে তার বড়লোক শ্বশুর এই ডাক্তার জামাতাটির সুখ দুঃখের ভার অচিরে নিজের কাঁধে তুলে নিলেন ও অযাচিতভাবে নিশিকান্তের উপর অজস্র অনুগ্রহ বর্ষণ করতে আরম্ভ করলেন।
এইরূপ অনুগ্রহ লাভে নিশিকান্ত নিজেকে যথেষ্ট সম্মানিত বলে যে অনুভব না করল এমন আভাস তার আচরণ থেকে মোটেই প্রকাশ পেল না। শ্বশুর জামাতাকে এই কথাও বললেন, ঘন ঘন পল্লীগ্রামে মামাকে দেখতে গেলে তার ব্যবসার একদিকে যেমন ক্ষতি, অপরদিকে পচা পুকুরের জল খেয়ে স্বাস্থ্যহানিরও বিশেষ সম্ভাবনা। সহধর্মিনী জীবনসঙ্গিনী নলিনীবালা স্বামীকে অবসরমতো পিতার সদুপদেশের গুরুত্ব বর্ণে বর্ণে বুঝিয়ে দিল। গুরুজনের বাক্যে অবহেলা করা মহাপাপ, এমন একটা ধারণা নিশিকান্তেরও মনের মধ্যে শীঘ্রই বদ্ধমূল হয়ে উঠল। সুতরাং ম্যালেরিয়া বীজাণু পরিপূর্ণ বায়ু সেবন করে বৃদ্ধ মাতুলকে দেখতে যাওয়া অচিরে ঢিলা পড়ে এল। হরিনাথবাবু দেখলেন নিশিকান্ত আর পূর্বের মতো প্রতি সপ্তাহে আসতে পারে না। 2-3 সপ্তাহ অন্তর একবার আসে এবং এসেও 2-3 ঘন্টার বেশি থাকতে পারে না। বলে হাতে অনেকগুলি রোগী আছে। নিশি এত অল্প দিনের ভেতর গণ্যমান্য বিশিষ্ট ও বড়দরের ডাক্তার হয়ে পড়েছে, ভাবতে তার লোলচর্ম গণ্ডস্থলের শীর্ণ শিথিল শিরাগুলি পর্যন্ত উল্লাসে আনন্দদীপ্ত হয়ে ওঠে। নিশির ভাবান্তর অবলোকন করে পাছে সূর্যমুখী কিছু মনে করেন, তাই তিনি স্ত্রীকে ডেকে বলেন, আমাদের নিশির এখন একরত্তি সময় নেই, তার হাতে এখন অনেকের জীবন নির্ভর করছে, তাকে অনর্থক থাকতে অনুরোধ করো না। আজকাল নিশি মামাকে দেখতে এসে প্রথমেই তার কাজের কথা পারত। বলতো সে সময় মতো আহার করবারও সময় পায় না, কোনোদিন 3টার পূর্বে খাওয়াও অসম্ভব হয়ে ওঠে। পৃথিবীর সমস্ত অসুবিধাগুলি যেন নিশিকে ঘিরে আছে। প্রথম প্রথম নিশিকান্ত মাতুলের কাছে এমন প্রবঞ্চনা করতে লজ্জা ও আশঙ্কা বোধ করত। সময় আহার হয় না শুনে হরিনাথ ভেবে আকুল হয়ে পড়তেন ও যাতে যথাসময় খাওয়া হয় সেজন্য পুনঃ পুনঃ বিশেষ করে বলে দিতেন। মামাকে প্রবঞ্চনা করা যে অন্যায় এমন একটা চিন্তা মাঝে মাঝে নিশির মনের মধ্যে উঁকি মারত, কিন্তু যুক্তি ও তর্ক সন্ধি করে তাকে বুঝিয়ে দিত যে মাতুল তার এমন কিছু করেননি যার নিমিত্ত তার মূল্যবান সময় অপব্যয় করে তাকে মাসে 2 বার করে দেখতে আসতে হবে। তুলনায় সমালোচনা করে সে দেখল যে প্রত্যক্ষভাবে বর্তমান ক্ষেত্রে শ্বশুরই তার উন্নতির একমাত্র কারণ। যদি কৃতজ্ঞতা প্রকাশ করা সঙ্গত ও শোভন হয় তবে তার শ্বশুরের প্রতি করা সর্বতোভাবে উচিত। অল্পদিনের ভেতর মাতুলের প্রতি ভাটার জলের মতো নিশিকান্তের শ্রদ্ধা ভক্তি অল্পে অল্পে যখন সরে গেল, তখন চারিদিক থেকে নদী তীরের দৈন্যের মতো তার ব্যবহারের দীনতা ও হীনতা প্রকাশ পেতে আরম্ভ করল। হরিনাথবাবু আজ মাসাবধিকাল জ্বরে ভুগছেন, কিছুতেই জ্বর বন্ধ হচ্ছে না। ভাগ্নে নিশিকান্ত অনেক বলাবলির পর মাঝে একদিন সময় করে মামাকে দেখতে এসেছিল। পূর্বেই বলেছি নিশিকান্ত এখন কলকাতার একজন বড় ডাক্তার, সুতরাং মামাকে দেখতে এসে ঘড়ি ধরে 10 মিনিটের বেশি অপেক্ষা সে করতে পারেনি। হরিনাথবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, এই বৈশাখ মাসের রোদ্দুর খাই খাই করছে, বিকালের ট্রেনে গেলে হতো না? নিশিকান্ত প্রতিবাদ করে প্রায় 1.5 ইঞ্চি আন্দাজ লম্বা একটা খটোমটো শব্দের সাহায্যে এমন একটা গুরুতর রোগের নাম করল যা কেউই বুঝতে পারল না, এবং বলল সেই রোগে আক্রান্ত একজন ব্যক্তি তারই উপর নির্ভর করে বসে আছে। বেলা 5টার সময় সেখানে যাওয়া তার নিতান্তই প্রয়োজন। হরিনাথবাবু এই গুরুভার শব্দটির অর্থ অভাবে চারিদিকে ফ্যালফ্যাল করে চাইতে লাগলেন এবং ধীরে ধীরে স্নেহকণ্ঠে বললেন, উমা, এই তোর দাদাকে একটা ডাব এনে দে, নিশি এবার একটাও ডাব খায়নি। ইদানিং নিশি এখানকার জলও বড় খেত না। 24 বছরের পরিচিত জল, যা তার শিশুজীবন থেকে যৌবনকাল পর্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর ছিল, আজ তা অভিশপ্ত অনাদৃত জননীর মতো ম্যালেরিয়ার বীজাণুতে পরিপূর্ণ ও পরিত্যক্ত।
মাতুলানি দুশ্চিন্তা পীড়িত কাতর অন্তরে স্নেহপরিপূর্ণ আর্দ্র স্বরে জিজ্ঞাসা করলেন, নিশি, কেমন দেখলি বাবা? রোগে পড়ে পড়েও উমাচরণ পরামানিকের ওপর আজ তোমার জন্য ডাব পাড়ানো হয়নি বলে যেরকম তম্বিটা করলে, ভয়ে আমার গা কাঁপতে লাগলো, বুঝিবা আবার মূর্ছা হয়। এই সময় উমা ডাবের মুখটি কেটে ডান হাতে কাটারিখানা ও বাম হাতে অতি সন্তর্পণে ডাবটি নিয়ে নিশিকে সম্বোধন করে বলল, দাদা, এই নাও তোমার চারা বাগানের কোণের গাছের মিষ্টি ডাব। নিশিকান্ত ডাব হাতে নিয়ে একটি গ্লাস চাইল। উমা তাড়াতাড়ি একটি গ্লাস এনে উপস্থিত করল এবং নিশিকান্তের গ্লাসে ঢেলে ডাবের জল খাবার নতুন পদ্ধতি অবলোকন করে অল্প বিস্তর বিস্মিত হল। এমন অনেক দিন গেছে যখন নিশি নিজে গাছে উঠে ডাব পেড়েছে। উমা তলায় দাঁড়িয়ে তার ক্ষুদ্র হাতে সেগুলি কুড়িয়ে গৃহে বয়ে এনেছে। নিশি কাটারির অভাবে কতদিন পেরেক দিয়ে ডাবে ছিদ্র করে জল খেয়েছে। আজ কিন্তু ভাইয়ের এমন সভ্য অবস্থাটা কোনো দিক থেকেই উমার ভালো লাগলো না। নিশি বলল, আমি ডাক্তারখানায় গিয়ে প্রেসক্রিপশন লিখে ওষুধ পাঠিয়ে দেব। তারপর মামির দিকে ফিরে দাঁড়িয়ে একবার হাই তুলল এবং বলল, 2-4 দিনের মধ্যেই মামা সেরে যাবে, আমাকে আর আসতে হবে না। উমা দাদার ভাব দেখে পানের ডিবাটি বিছানার ওপর রেখে দিল। ডাক্তার হয়ে তার দাদা যে এতটা বদলে যাবেন এরূপ আশা সে যে কোনোদিন করতে পারেনি। পানের ডিবের প্রতি চেয়ে নিশি বলল, আমি যেখানে সেখানে পান খাই না, বরং 2টো লবঙ্গ দে। যেখানে সেখানে কথাটি অকস্মাৎ নির্মেঘ আকাশে বজ্রধ্বনির ন্যায় রোগক্লিষ্ট হরিনাথের ক্ষীণ বক্ষপঞ্জরের মধ্যে ঝনঝন করে উঠল। তিনি সহসা চোখ বুজে ফেললেন এবং বললেন, নিশি, তুমি যত শীঘ্র পারো এই উমার জন্য একটা সৎপাত্র দেখো। তাকে একটা সৎপাত্রে দিয়ে যেতে পারলে কতকটা শান্তি পাব। আবার তখনই দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এই 3টে বাজতে 5 মিনিট আছে, এই বেলা এসো বাবা, নইলে আবার গাড়ি পাবে না। নিশি রুদ্ধশ্বাসে দ্রুতপদে গৃহ থেকে চলে গেল। প্রকাণ্ড ঝড়ের পর বায়ু যেমন অনেকক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে থাকে, নিশিকান্তের গমনের পর গৃহের সকলেই অনেকক্ষণ পর্যন্ত নির্বাক হয়ে রইলেন। 1 বছর কাটল। হরিনাথবাবু কন্যা, ভাগ্নে ও আত্মীয় স্বজনের মায়া কাটিয়ে ইহ সংসার পরিত্যাগ করেছেন। এর মধ্যে নিশিকান্ত সপ্তমী পূজার দিন একদিন ও স্ত্রীর পীড়ার জন্য কতকগুলি ভেষজ সংগ্রহ করতে আর একদিন মাত্র গোবিন্দপুরে এসেছিল এবং সেই উপলক্ষে মাতুলানি ও ভগ্নী উমার যতটুকু সম্ভব তত্ত্বাবধান করতে ত্রুটি প্রকাশ করেনি। হরিনাথবাবুর স্ত্রীও নিশিকান্তের ব্যবহারে মর্মাহতা হয়েছিলেন। সেজন্য তিনিও বড় একটা নিশিকান্তের সঙ্গে উমার বিবাহ সম্বন্ধে কথা কওয়া সঙ্গত মনে করেননি। হরিনাথবাবু রোগশয্যায় স্ত্রীর কাছে বারংবার বলেছিলেন, আমার শেষ আকাঙ্ক্ষা উমার যাতে একজন শিক্ষিত ও ভদ্র সন্তানের সঙ্গে বিবাহ হয়, সে বিষয়ে যেন যত্ন ও চেষ্টার অবহেলা না হয়। কালাশৌচ যাবার পর বৈশাখ মাসের মাঝামাঝি নিশিকান্ত একদিন গোবিন্দপুরে এলো। উমার জননী নিশিকান্তকে পূর্বেরই মতো আদর ও যত্ন করলেন বটে, কিন্তু তার মধ্যে প্রচ্ছন্ন একটু সংকোচের ভাব বিদ্যমান ছিল। এ কথা সে কথার পর উমার মা বললেন, বাবা নিশিকান্ত, উমার জন্য একটা পাত্র স্থির না করলে তো আর ভালো দেখায় না। কপাল না ভাঙলে উমার বিয়ে কি আর এতদিন বাকি থাকতো? তিনি জীবিত থাকতে থাকতেই কত সম্বন্ধ এসেছিল, কিন্তু সেই তার এক গো, MA পাশ করা ছেলে ভিন্ন উমার বিয়ে দেব না। শেষ দিন পর্যন্ত একই কথা বলে গেছেন। আমার কষ্ট হয় তাতে দুঃখ নেই, যেমন করে হোক তার মনোমতো পাত্রে উমাকে দান করতে পারলে আমি এই দৈনের মধ্যেও আনন্দ লাভ করতে পারবো।
নিশিকান্ত অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইল, কোনো কথা বলতে পারল না। মনে মনে ভাবল, এমএ পাশ করা পাত্রটি তো আর সহজে সংগ্রহ করা যায় না। খুব যদি অনুগ্রহ প্রকাশ করে কেউ বিবাহ করতে সম্মত হন এবং তার মধ্যে যদি বিশেষ অনুরোধ বা উপরোধ পড়ে, তাহলেও 5,000 টাকার কমে পরিত্রাণ পাবার উপায় নেই। এই 5,000 টাকা এখন দেয় কে? মামা অনুরোধ করে যাবার পূর্বে টাকাটা যদি ঠিক করে রেখে যেতেন, তাহলে অনুরোধের মূল্য ছিল এবং সে সত্য পালন করতে কারো মাথার ঘাম পায়ে পড়ত না। নিশিকান্ত আরও ভাবল, 2-1টি করে 5,000 টাকা সঞ্চয় করতে কত সময় লাগে সে জ্ঞান তো মাতুলের ছিল না। এই সময় একসঙ্গে 5,000 টাকার অভিনব দৃশ্য নিশিকান্তের চোখের সামনে ফুটে উঠল। সেই স্তূপীকৃত শুভ্র কর্পূর ধবল অর্থরাশি ব্যাকুল কণ্ঠে যেন কেঁদে উঠল, বলল, না না, আমাদের ত্যাগ করো না। তোমার রক্ত মাংস অস্থি মজ্জার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ। আমাদের ছেড়ে তুমি একদণ্ডও থাকতে পারবে না, আমরাও তোমাকে ত্যাগ করে থাকতে পারবো না। এই সময় নিশিকান্তের মাতুলানি ডাকলেন, নিশি, উমা আজ নিজের হাতে তোর জন্য জল খাবার করেছে, এই নে খা। সহসা নিশির মুখের দিকে তাঁর দৃষ্টি পড়াতে তিনি চমকে উঠলেন। অলক্ষ্যে বৈশাখের নির্মল আকাশে মেঘ সঞ্চারের মতো ইতিমধ্যে নিশির মুখখানি কখন যে বিষাদভারে অবসন্ন হয়ে পড়েছিল তা তিনি দেখেননি। তিনি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন, নিশি, তোর কি কোনো অসুখ করেছে নাকি? নিদ্রোত্থিত বালক যেমন কাঁদবার উপক্রম করে সহসা হেসে ফেলে, শরতের মেঘ দেখা দিয়ে কখনো কখনো যেমন অনর্থক ভেসে যায়, সেইরূপ নিশি তাড়াতাড়ি বিষণ্ণভাব লুকিয়ে মুখে হাসি এনে বলল, না না, অসুখ করেনি, ওই উমার বিয়ের কথা ভাবছিলাম। উমার বিয়ের জন্য এর মধ্যে এমন কি ভাবছিলে নিশি? অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি করে নিশি বলে ফেলল, এই যেমন করে হোক এই মামার কথা ঠিক রাখতেই হবে, এমএ পাশ করা ছেলে চাই। সেদিন সন্ধ্যার গাড়িতে নিশি যখন কলকাতায় ফিরছিল, তখন একটা জমাট ধোঁয়ার পাহাড় গ্রামের পাশে জমছিল। 2-1টি গোযান ভিন্ন গ্রাম থেকে মাঠ পার করে গ্রামের মধ্যে প্রবেশ করছিল। কৃষকেরা এক হাতে ডাবা হুঁকো নিয়ে কাঁধে গামছা ফেলে সারা দিনের পরিশ্রমের পর মাঠ থেকে গান ধরে গ্রামে ফিরছিল। পুকুরের জলে স্বর্ণপদ্মের মতো যুবতীদের কলসিগুলি তরঙ্গ হিল্লোলে দুলছিল। একজন কৃষক অঙ্গুলি নির্দেশ করে দেখালো, ওই দেখো, আমাদের গাঁয়ের নিশিবাবু যাচ্ছে। উনি এখন কলকাতা সাহেব ডাক্তার হয়েছে। ওকে ডাক্তার করতে হরিনাথবাবুর নাকি 10,000 টাকা খরচ হয়েছিল। আর একজন বললে, বলিস কি রে, মামার অসুখের সময় নিশিবাবু কিন্তু একবেলার বেশি থাকতে পারেনি যে। নিশিকান্ত অন্যমনস্কভাবেই চলছিল, কিন্তু সাহেব ডাক্তার কথাটি শোনা মাত্র তার মনোযোগ তাদের কথোপকথনের প্রতি আকৃষ্ট হল। নিশি দ্রুত পদবিক্ষেপে স্টেশন অভিমুখে চলে গেল। সে মনে মনে ভাবতে লাগল, মামা পড়িয়েছেন সত্য, কিন্তু সে কথাটা দেখছি কাউকে বলতে বাকি রাখেননি। মামা তাকে পড়িয়ে যে অন্যায় করেছেন এমন একটা চিন্তা নিশির তরফ থেকে তার মামাকে ঘোরতর অপরাধী সাব্যস্ত করতে কিছুমাত্র কুণ্ঠিত হল না। নিশিকান্ত মাঠের দিকে চেয়ে মামার ব্যবহার স্মরণ করে মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হল। গাড়ি উদ্দাম গতিতে কলকাতা অভিমুখে ছুটে চলল। তখন সন্ধ্যা হয়ে গেছে। মুক্ত প্রান্তরের বুকে লতাবিতানে চন্দ্রের রজতকিরণ ধারা উদ্ভাসিত হচ্ছিল। অত্যন্ত গরম। রৌদ্র যেন একটা খর মূর্তিতে ও রূপজ্যোতিতে 10 দিক দগ্ধ করছিল। একটি দ্বিতীয় শ্রেণীর কামরায় নিশিকান্ত গভীর চিন্তায় নিমগ্ন। একটা স্টেশন থেকে গাড়ি ছাড়তে 5-7 মিনিট বিলম্ব আছে। ঘরমাক্ত কলেবরে আরোহীরা স্থান সংগ্রহ করতে ছুটোছুটি করছে। পিপাসাকাতর রসনার সম্মুখ দিয়ে শরবতের ঠেলা গাড়িখানি ক্রমাগত আনাগোনা করে তৃষ্ণা সংযত জিহ্বাকে বিদ্রুপ করছিল।
নিশি ভাবছিল, এমন করে দেশ বিদেশে ক্রমাগত ঘোরা তো পোষায় না। কেউ টাকা ছাড়তে চায় না, 5,000 টাকার কম তো কোনো পাত্র মেলে না। এখন কি করা যায়? মামার অর্থ সংস্থান না করে এমন জিদ করে যাওয়া কিছুতেই সঙ্গত হয়নি। না হয় তিনি আমায় শিশুকাল থেকে মানুষ করেছিলেন, সে তো তাঁর কর্তব্য, না করলে লোকে নিন্দা করত। তারপর তার পুত্র ছিল না বলেই তো আমার প্রতি তাঁর স্নেহ ছিল, এবং সত্য বলতে হলে সেই স্নেহে অনেকটা তাঁর স্বার্থ ছিল। নিশিকান্ত অনেকক্ষণ পর্যন্ত ভাবল, নিজে নিজেই বলে উঠল, আমি পারবো না, আমার থেকে কিছুতেই 5,000 টাকা বের হবে না। ধর্ম, কৃতজ্ঞতা, প্রত্যুপকার ওসব কিছুই নয়, ও আমি চাই না। এই সময় কবাট খুলে একজন যুবা গাড়িতে প্রবেশ করল। তাকে দেখে নিশিকান্ত প্রথমে চমকে উঠল। তার মনে হলো বুঝি লোকটি তার মনের কথা শুনে তাকে অকৃতজ্ঞ প্রমাণ করবার জন্য সদর্পে তর্কে আক্রমণ করতে গাড়িতে প্রবেশ করেছে। আগন্তুকের মুখের প্রতি তাকিয়ে নিশিকান্ত কিন্তু অনেকটা সুস্থ হলো, কারণ যুবার বয়স 20 বছরের অধিক হবে না। মুখখানি হাস্যময় ও প্রফুল্ল, কোথাও একটুখানি চিন্তার বক্ররেখা পর্যন্ত পড়েনি। সোনার চশমাখানি গৌরবর্ণ কান্তির উপর যেন এক হয়ে গেছে। গাড়িতে আলাপ করবার সহজ পন্থাটি অবলম্বন করে যুবক রুমালে চশমা মুছতে মুছতে নিশিকান্তকে সম্বোধন করে বলল, আপনি কতদূর যাবেন? এই বইচি পর্যন্ত। আপনি? এই মোল্লাই। ও, কোন স্টেশনে নামতে হয়? তখন যুবা বিস্ময়ভাব প্রকাশ করে শুদ্ধ উচ্চারণে বলল, এই পান্ডুয়ায় নেমে মণ্ডলাই যেতে হয়, জানেন না? না, এ অঞ্চলে বড় যাওয়া আসা নেই। বলেন কি, হিস্টোরিক্যাল প্লেস পান্ডুয়া দেখেননি? এমনকি প্রভাতবাবু ষোড়শী বই পড়েননি? তিনি তার একটি গল্পে মণ্ডলাইয়ের সন্দেশের খুব প্রশংসা করেছেন। নিশিকান্ত হেসে উত্তর দিল, এ প্রভাতবাবুর ষোড়শীর সাক্ষাৎ লাভ আমার অদৃষ্টে এখনো ঘটেনি। এবার অবসর পেলে একবার খুঁজে দেখব। বঞ্চিতে কি আপনাদের বাড়ি? না, একটি পাত্রের সন্ধান করতে সেখানে এই প্রথমবার যাব। এমন সময় গাড়ি ছেড়ে দিল। তারপর নিশিকান্ত বলল, এই একটি সৎপাত্র খুঁজে বের করা অত্যন্ত গুরুতর ব্যাপার দেখছি। যুবক জিজ্ঞাসা করল, আপনি কীরকম ছেলে চান? নিশিকান্ত তখন ভূমিকা করে বলতে আরম্ভ করল কী জন্য তিনি পাত্র অনুসন্ধান করছেন। এইরূপ কর্তব্য পালন করেই যে বর্তমান হিন্দু পরিবার নিঃস্ব হতে বসেছে, ইংরেজরা এমন করাকে নিতান্ত অন্যায় বলে মনে করেন, ইত্যাদি নানা প্রকার যুক্তি দেখালো। পুরনো হিন্দু সমাজকে অর্থহীন স্থবির বলে বিদ্রূপ করে বর্তমান শিক্ষা ও উদারনীতির পোষকতা করতেও ছাড়ল না। যুবক নিশিকান্তের কথা একটু সহানুভূতি প্রকাশ করতেই সে বলল, বলুন তো মশাই, আপনিই বলুন। 5,000 টাকা আজকের দিনে উপার্জন করা মুখের কথা নয়। যাকে উপায় করতে হয় তার পক্ষে এরূপ প্রতিজ্ঞা বা আদেশ করা অত্যন্ত কঠিন। তিনি কখনো মরবার পূর্বে এমন অনুরোধ করতে পারেন না। তা আপনি কেন এত করবেন? একটি যেমন তেমন ছেলে দেখে বিয়ে দিয়ে দিন, মামা তো আর দেখতে আসবেন না। সোৎসাহে নিশিকান্ত বলল, ঠিক বলেছেন, আই কোয়াইট এগ্রি উইথ ইউ। এবার আনন্দে সে ইংরেজি বলে ফেলল। তারপর বলল, কিন্তু আর কি, ক্ষমতা নেই পারলুম না, তার উপর তো আর কথা নেই। হ্যাঁ, সে তো সত্য কথা, কিন্তু অমনি মামি রাগ করবেন। দেশের লোক বেঈমান, নিমক হারাম নানাবিধ বিশেষণে আমাকে ও আমার গোষ্ঠীবর্গকে বিভূষিত করবেন। তারপর অনেক অসম্ভব কথা বলতেও ছাড়বেন না। হ্যাঁ, তাই তো আপনি বড় বিপদে পড়েছেন দেখছি। আপনার মামা আপনাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে সত্যিই বড় অন্যায় কাজ করেছেন। পুরনো সমাজও আপনার বিরুদ্ধে খাড়া হয়ে উঠেছে। লেখাপড়া তো আপনার ভাগ্যে ছিল, সে বিধাতাও রোধ করতে পারতেন না, আপনিই হতো। মামা উপলক্ষ মাত্র। নিশিকান্ত নীরবে মনোযোগ সহকারে কথাগুলি শুনতে লাগলো। মনে হলো কথাগুলি খুবই সত্য, অদৃষ্ট ছাড়া পথ নেই। মামার বাড়ি না থেকে যদি আমি অন্যত্র থাকতাম, তাহলেও আমার ডাক্তার হওয়া ভাগ্যে যে নিশ্চিত ছিল সে বিষয়ে সন্দেহ নেই। হিন্দু সমাজের মতো প্রত্যুপকার প্রত্যাশী সমাজ ও জাতি পৃথিবীতে নেই।
সমস্ত জাতিটার উপর তখন নিশিকান্তের রাগ হলো। তারা যে সংসারে ভাগ্নেদের উপার্জনের উপর ভাগ বসাবার জন্য স্নেহ ও ভালোবাসার ফাঁদ পেতে বসে থাকেন, তার দৃষ্টান্ত রামায়ণ ও মহাভারতে জাজ্জল্যমান দেখতে পেল। রামায়ণ ও মহাভারতের সঙ্গে নিশিকান্তের পরিচয় না থাকলেও এ সংবাদটি বেচারি কোনো রকমে সংগ্রহ করেছিল। যুবক বলল, ভালো কথা মনে পড়ে গিয়েছে, আমাদের গ্রামের হরগোবিন্দবাবুর একটি ছেলে আছে, গত বছর MA পাশ করেছে, এখনও বিবাহ হয়নি। হরগোবিন্দবাবু সুন্দরী মেয়ে খুঁজছেন। তাঁরা বড় লোক, টাকা নেওয়ার ঝোঁক মোটেই নেই, চেষ্টা করে দেখতে পারেন। নিশিকান্ত যুবকের কাছে আগ্রহ ভরে সমস্ত পরিচয় গ্রহণ করে নোটবুকে লিখে নিল এবং তাঁরা যে মামার পাল্টি ঘর সে বিষয়েও বুঝতে বাকি রইল না। আনন্দ ভরে বলল, ভাগ্যে আপনার সঙ্গে দেখা হয়েছিল, বড় উপকার করলেন। তাঁরা একেবারেই টাকা নেবেন না, কি বলেন? হ্যাঁ, নেবেন না বলেই তো মনে হয়। তাহলে আসছে বুধবার দিনই আমি যাব, আপনি কি একটু বলে রাখবেন? আমার ভগ্নী উমা সাক্ষাৎ উমার মতো রূপবতী ও গুণবতী, কাজকর্ম সকল বিষয়ে ভালো। এমন সময় গাড়ি পান্ডুয়া এলো। যুবক নিশিকান্তকে নমস্কার করে নেমে গেল। নিশিকান্ত এতক্ষণ পর্যন্ত যুবকের নাম জিজ্ঞাসা করেনি। তাড়াতাড়ি নোট বইখানি বের করে বলল, এই একটা কথা মাফ করবেন, এই আপনার নাম? শ্রী যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এমন সময় গার্ড হুইসেল দিল। নিশিকান্ত জানলার ভেতর দিকে মুখ বাড়িয়ে দুটি হাত জোর করে অত্যন্ত আগ্রহ প্রকাশ করে চিৎকার করে বলল, এই নমস্কার যোগেন্দ্রবাবু, নমস্কার। হরগোবিন্দবাবু যোগেন্দ্রের জননীর কাছে সকল কথা শুনে এবং হরিনাথবাবুর ভাগ্নের প্রতি পুত্রাধিক আচরণের কথা জেনে মুগ্ধ হলেন এবং তার বাসনা পরিপূর্ণ করবার জন্য উমাকে নিজের পুত্রবধূ করতে কৃতসংকল্প হলেন। নিশিকান্ত এলে তিনি তার মুখেও সকল কথা শুনলেন। বৃদ্ধ কৌশলে এটাও বুঝলেন যে নিশিকান্তের পিতার অবস্থা ভালো ছিল না এবং নিশিকান্তের দাদামশাই ও মামা তার পিতাকে যথেষ্ট সাহায্য করতেন। নানা কথায় হরগোবিন্দবাবু এটাও জানলেন যে নিশিকান্তের উপস্থিত আয় প্রায় মাসিক 500 টাকা, কিন্তু তবুও ভগ্নীর বিবাহে কিছু খরচ না করতে পারলেই সে বেঁচে যায়। নিশিকান্ত বলল, আমায় কি কি দিতে হবে অনুগ্রহ করে যদি তার একটা ফর্দ দেন। হরগোবিন্দবাবু শটকার নলটি মুখ থেকে নামিয়ে বিস্ময় সহকারে জিজ্ঞাসা করলেন, দেনা পাওনার কথা বলছেন? তা আপনার মামা তো কিছু রেখে যেতে পারেননি বললেন। বিধবার কাছে কি আর দাবি করতে পারি? হরিনাথবাবুর সম্বন্ধে আপনার মুখে যে রূপ শুনলাম তাতে ফর্দ দেবার কিছু নেই। আপনি যান, গিয়ে বিবাহের আয়োজন করুন। এই সময় যোগেন্দ্র সেখানে এসে উপস্থিত হল। নিশিকান্ত তাকে সাগ্রহে নমস্কার করে বলল, কেমন আছেন? যোগেন্দ্র প্রতি নমস্কার করে বিনীতভাবে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? হরগোবিন্দ উভয়ের আলাপে বাধা দিয়ে বললেন, এইটি আমার বড় ছেলে, এবার BL পাশ করেছে, MA-তে সেকেন্ড হয়েছিল। যোগেন্দ্র মাথা নিচু করে রইল। নিশিকান্তের মাথা ঘুরে গেল। সে তখন হরগোবিন্দবাবুকে এতটা অনুগ্রহ প্রকাশ করবার জন্য ধন্যবাদ দেবার মতো কথা খুঁজে পেল না। অত্যন্ত ধীরে ধীরে বলল, এই আপনার মতো লোক আজকাল আর দেখা যায় না। হরগোবিন্দবাবু মৃদু হেসে শটকার নলটিতে একবার টান দিলেন ও আকাশের দিকে চেয়ে ধোঁয়া ছেড়ে অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, এখনো তবু 2-1 জনকে দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে আর পাবেন না। আমারও সমন বেরিয়েছে, শিগগিরই ধরাবে। আমি কিন্তু ভাবছি যে আপনার মামার মতো লোক এ সংসারে খুব কম মেলে। নিশিকান্ত থতমত খেয়ে কথাটার উত্তরে ঢোক গিলে বলল, হ্যাঁ তা ঠিক। এই উত্তরটা কিন্তু কথোপকথনের মধ্যে এতটুকুও প্রাণের পরিচয় প্রদান করতে সমর্থ হল না। বরং হরগোবিন্দবাবুর অধর সংলগ্ন নল নির্গত ধূমরাশির মধ্যে অল্প প্রচ্ছন্ন হাসি ভেসে
তখনই মিলিয়ে গেল। সমস্ত ঠিক করে নিশিকান্ত চলে গেল। কিছু দিতে হবে না এই কথাই স্থির হলো। কিন্তু পথে যেতে যেতে নিশি ভাবল, একেবারে কিছু যে দিতে হবে না ওটা কথার কথা, সকলেই বলে থাকেন। বিবাহ সভা সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। নিশিকান্ত একজন বড় ডাক্তার, সুতরাং নাম ও মান রক্ষার খাতিরে সভা প্রাঙ্গণ সাজাতে সে অনেকগুলি টাকা অকাতরে ব্যয় করেছে। এই ব্যয়ের মধ্যে অনেকটা যে তার ব্যবসার বিজ্ঞাপন প্রচার হবে এবং ভবিষ্যতে উপকার আছে জেনেই সে অনিচ্ছা সত্ত্বেও টাকার প্রতি সেদিন নির্মম ও নির্দয় হয়েছিল। বিবাহ নিশিকান্তের কলকাতার বাড়িতেই হলো। অনেক সম্ভ্রান্ত ও বড়লোকের সেদিন নিমন্ত্রণ হয়েছিল। বুঝেছিল এটা কলকাতার একটা বিশেষত্ব, তা না হলে মান সম্ভ্রম বাড়ে না। অনেক যৌতুক ও উপহার নিশিকান্তের গৃহে সেদিন প্রবেশাধিকার লাভ করল। বিবাহ মণ্ডপে একখানি অতি সূক্ষ্ম রূপার থালার উপর নতুন চকচকে 500 টাকা সাজিয়ে রাখা হয়েছিল। দান সামগ্রীগুলি অত্যন্ত সাধারণ। একটি অল্প ওজনের রূপার ডিবা ও গ্লাস ছিল। অনেকেই নিশিকান্তের কাজের ভূয়সী প্রশংসা করছিল। পরের জন্য এতটা কেউ করে না। তার কন্যা নয়, নিজের সহধরা ভগ্নী নয়, মামাতো ভগ্নী। বাহুবার বাহারে নিশিকান্ত তখনকার মতো টাকার শোক বিস্মৃত হয়েছিল। নিশিকান্তের মামি সূর্যমুখী একটি ঘরে বসে কন্যাকে সাজাচ্ছিলেন এবং মাঝে মাঝে এই আনন্দের দিনেও গোপনে কার জন্য আঁচলে নয়নাশ্রু মুছছিলেন। এখানে কর্তৃত্ব করবার মতো কাজ তার হাতে আজ মোটেই কিছু ছিল না। নিশিকান্তের শ্বশুর শাশুড়ি সকল বিষয়ের তত্ত্বাবধান করছিলেন। তার উপর সূর্যমুখী এখানকার কেউ নন, কারো সঙ্গে পরিচয় নেই। এ বাড়িতে অত্যন্ত অপরিচিতার মতো একধারে চুপ করে বসে থাকাই তিনি সঙ্গত ও শোভন বলে মনে করলেন। সকলেই তাকে নির্দেশ করে বলতে আরম্ভ করল, ইনি হচ্ছেন নিশির মামি, এরই মেয়ের বিবাহ। নিশি খুব ভালো ছেলে, তাই এতটা টাকা খরচ করে মামাতো বোনের বিয়ে দিচ্ছে। সূর্যমুখী এতে সংকোচ ও দীনতা অনুভব করতে লাগলেন, কিন্তু উপায় নেই। বুদ্ধিমতী উমাও জননীর মুখের ভাবে তার অন্তরের ব্যথা বুঝল। সূর্যমুখী স্বামীর আদেশ পালন করতেই এতটা অপমান স্বীকার করছিলেন, নতুবা দরিদ্রের গৃহে নিজ ব্যয় কন্যার বিবাহ দিতে কিছুমাত্র সংকোচ মনে করতেন না। সূর্যমুখী স্বামীর একটি হীরার আংটি জামাতাকে বিবাহে উপহার দেবার জন্য এতদিন তুলে রেখেছিলেন এবং সেটি আজ আঁচলে বেঁধে এনেছিলেন। কিন্তু এ বাড়ির ব্যবহার ও কথাবার্তা শ্রবণ করে সেটি আর সাহস করে বের করতে পারেননি। যথাসময় বর এলো। শঙ্খধ্বনি শুনে সূর্যমুখী জানলা দিয়ে দেখলেন সত্য সত্যই পাত্র সুন্দর, তার কন্যার উপযুক্ত। এক্ষেত্রে নিশিকান্তের নির্বাচনের প্রশংসা না করে পারলেন না। বরযাত্রী, বর, পুরোহিত ও নাপিত নিয়ে 10 জনের বেশি আসেনি, পাছে নিশিকান্তের অধিক ব্যয় হয়। এ ব্যবস্থা হরগোবিন্দবাবু নিজে থেকেই করেছিলেন। যথাসময় বর আলপনা দেওয়া পিঁড়ির ওপর এসে উপবেশন করল। পাশের পিঁড়িতে উমাকে বসানো হলো। বরণ করবার কাজটা সূর্যমুখী মনে মনে ভাবছিলেন কে করবে, তাঁর ভাগনা বউ না নিশির শাশুড়ি। এই ভেবে তিনি একটু ইতস্তত করছিলেন। এমন সময় কে এসে তাকে জিজ্ঞাসা করল, বরণ করবে কে? এতক্ষণ পরে তিনি দেখলেন এ বাড়িতে তাঁর মত নেবার প্রয়োজন আছে। তিনি ধীর কণ্ঠে বললেন, আমার বৌমা। এই সময় বরের পিতা বললেন, যোগেন্দ্র বিবাহ করবে না, কথা মতো কাজ হয়নি। নিশি শুনে ভাবল 500 টাকায় বুঝি মন ওঠেনি। তাড়াতাড়ি এসে বলল, হ্যাঁ কি হয়েছে, না হয় আরও 200 টাকা দিচ্ছি। যোগেন্দ্র বলল, নিশিবাবু, আপনার কিছুই দেবার কথা ছিল না, তবে অনর্থক কেন এতগুলি টাকা অপব্যয় করলেন? বরাবরণও টাকা উঠিয়ে নিয়ে যান, নইলে বিবাহ করব না। সূর্যমুখী আশঙ্কায় আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। শেষ কথা কয়টি শুনে তিনি নিঃশ্বাস ফেললেন। যোগেন্দ্র কোনো কথা শুনল না।
সমস্ত দ্রব্য সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পুনঃ পুনঃ অনুরোধ করতে লাগল। যোগেন্দ্র বলল, এই 2 ঘন্টা পরে যিনি আমার স্ত্রী হবেন, যার সকল ভারী দুদণ্ড পরে আমরণ আমাকে বহন করতে হবে, আমি কিছুতেই ইচ্ছা করি না যে আমার সেই স্ত্রীর প্রতি কেউ কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করবার জন্য অবজ্ঞায় অনুগ্রহ প্রকাশ করেন। সভাস্থ সকলে এই কথায় নির্বাক হয়ে গেল। নিশিকান্তের মাথা ঘুরতে লাগল। সূর্যমুখীর অন্তর স্বামীর সম্মান গৌরবে ভরে উঠল। স্বামীকে ধন্যবাদ না দিয়ে পারলেন না। তার প্রতিজ্ঞা রক্ষা করতে তিনি আজ এই মহাপ্রাণ যুবকের অন্তরে যে ভাব ও শক্তির প্রেরণা সঞ্চারিত করেছেন, তা নিশি বা অপরে পাবে কোথায়? নিশি ইঙ্গিত করতেই সকল দ্রব্য অপসারিত করা হল। সহসা উমার লাল চেলিখানি খসখস করে উঠল এবং পরক্ষণেই দেখা গেল যে নিশির প্রদত্ত অলঙ্কার কয়েকখানি উমা উন্মোচন করে সম্মুখস্থ রেকাবিতে ধীরে ধীরে কম্পিত হাতে রেখে দিল। সূর্যমুখী মনে মনে অত্যন্ত সুখী ও আনন্দিত হলেন। যোগেন্দ্র পল্লী বালিকার কাছ থেকে এতটা সৎসাহস আশা করতে বা স্বপ্নেও ভাবতে পারেনি। এই সময় উমা ও যোগেন্দ্রের মধ্যে বিধাতা যে অনুচ্চারিত মন্ত্র পড়ে দিলেন, তা উভয়কে অচিরে মুগ্ধ করে ফেলল। তারপর শুভদৃষ্টির সময় যখন যোগেন্দ্র বালিকার নয়নের প্রতি তাকাল, তখন দেখল কৃতজ্ঞতার অশ্রুভারে 2টি আঁখি তার করুণা ভিক্ষা করছে। সারা বিশ্বের কোথায় যেন সেদিন অন্য আর কিছু নেই, কেবল করুণা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। এই সময় সূর্যমুখী আঁচল থেকে আংটিটি উন্মোচন করে বললেন, বাবা, এটি তোমার শ্বশুরের দান। যোগেন্দ্র মাথায় স্পর্শ করে আনন্দে তা আঙুলে ধারণ করল।